নমস্কার। দেশব্যাপী চলছে ভারতবর্ষের বৃহত্তম গণতন্ত্রের উৎসব লোকসভা নির্বাচন 2024। আর এই 2024-এর লোকসভা নির্বাচনের মধ্যে যখন অর্ধেকের বেশি আসনে ভোট হয়ে গিয়েছে 4টি দফায়, সেই সময় আমি অরূপ চক্রবর্তী আপনাদের সামনে এসেছি লোকসভা এক্সপ্রেস স্পেশাল, আজকে পর্ব 2। আসুন একবার দেখে নিই আজকে 4টে ফেজের ইলেকশন হওয়ার পর এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতি ঠিক কীরকম জায়গায় দাঁড়িয়ে রয়েছে। 543টি আসনের মধ্যে 381টা আসনের নির্বাচন পর্ব সমাপ্ত হয়ে গিয়েছে, অর্থাৎ 2/3 বেশি আসনে ইতিমধ্যেই ভোট প্রক্রিয়া সম্পূর্ণ। সরকার কারা গড়বে তার একটা আভাস মোটামুটি দেশের মানুষের সামনে আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে। ঘটনাচক্রে যখন এবারের লোকসভা নির্বাচন চলছে, সেই সময় বর্তমান দেশের শাসক ভারতীয় জনতা পার্টি, তাদের নেতা নরেন্দ্র মোদী, যারা দাবি করেছিলেন ইস বার 400 পার, 400 পারের বেলুন কি সত্যি সত্যি হাওয়ায় উঠছে, না বেলুনে কোথাও দেশের মানুষ আলপিন ফুটিয়ে দিয়ে বেলুনের হাওয়া বের করে দিয়েছেন, সেটা নিশ্চিতভাবে 4 তারিখ ফল বেরোলে জানা যাবে। কিন্তু এখনও অবধি যে সমীক্ষা সামনে আসছে, মানুষের যে মতামতের প্রবণতা সামনে আসছে, তাতে করে একটা জিনিস খুব পরিষ্কার, এবার নতুন করে ভোট দিতে যাওয়ার যে উৎসাহ, যেটা 2019-এ ছিল, সেই প্রবণতায় অনেকটা ভাটার টান। অর্থাৎ মানুষ ভোট কেন্দ্রমুখী হতে নতুন ভোটাররা বা পুরনো ভোটাররা গতবারের মতো উৎসাহ দেখাচ্ছেন না। এটা কি শাসকের পক্ষে চিন্তার কারণ নয়? নিশ্চিতভাবে চিন্তার কারণ। কারণ যারা বলেছিল ইসবার 400 পার, গতবার 303 ছিল বিজেপি, এনডিএ সামগ্রিকভাবে 330+ ছিল, তাদেরকে 400 পেতে গেলে আরও 70টা আসন বাড়াতে হবে। এবার যদি মানুষ গতবারের থেকেও ভোট কম দেয়, তাহলে আসন বাড়া তো দূর, আসন আরও কমছে। তো অঙ্ক খুব পরিষ্কার, কিন্তু কত কমছে, এখানেই লুকিয়ে রয়েছে আসল রহস্যের চাবিকাঠি। কেন মোদিজি আজকে আতঙ্কিত? কেন 4th ফেজে 381টা আসনে ভোট হওয়ার পরেও বিজেপির এমন অবস্থা হচ্ছে যাতে ভারতীয় জনতা পার্টিকে তাদের ন্যারেটিভগুলো থেকে সরতে হচ্ছে? ন্যারেটিভ কি ছিল? প্রথম ন্যারেটিভ ছিল ভারতীয় জনতা পার্টির ইস বার 400 পার। সেই ন্যারেটিভ আমরা দেখলাম যখন দ্বিতীয় দফার ভোট শেষ হয়ে গেল, সেই ন্যারেটিভ কাজে লাগছে না। কি করে বুঝলাম? দেশের মানুষ বুঝতে পারলো কি করে? আসুন পরপর ক্রোনোলজিগুলো দেখে নিন। 4টে ভিডিওর ক্রোনোলজি যদি আমরা দেখি, তাহলেই আমরা বুঝতে পারবো যে আসলে কিভাবে ভারতীয় জনতা পার্টি তার ন্যারেটিভ থেকে সরছে বা সরতে বাধ্য হচ্ছে, কারণ দেশের মানুষের ভোটিং প্যাটার্ন তাদেরকে সেই দিকে যেতে বাধ্য করে দিয়েছে। লোকসভা ভোটের আগে মোদিজি দেশের মানুষকে বললেন দেশের মানুষ ভোট দেবে কারণ মোদির গ্যারান্টি দেখে। কি ছিল মোদির গ্যারান্টি? মোদির গ্যারান্টি ছিল বছরে 15 লাখ টাকা অ্যাকাউন্টে ঢুকবে। মোদির গ্যারান্টি ছিল বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। মোদির গ্যারান্টি ছিল কৃষকের আয় দ্বিগুণ হবে। মোদিজির গ্যারান্টি ছিল সবার মাথার উপর ছাদ থাকবে, প্রত্যেক ঘরে বিজলি থাকবে, পানি থাকবে। মোদিজির গ্যারান্টি ছিল দেশ 5 ট্রিলিয়ন ইকোনমি হবে। বাস্তবে কোনোটাই হয়নি। উল্টে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছোঁয়া, ওষুধের দাম বাড়ছে, ওষুধ কোম্পানিরা ইলেকট্রাল বন্ডে টাকা দিচ্ছে, কোভিশিল্ডের পার্শ্ব প্রতিক্রিয়ায় মানুষের মৃত্যু পর্যন্ত হচ্ছে, আর করোনার ভ্যাকসিন যারা তৈরি করেছে তারা বিজেপিকে 400 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে দিয়েছে। এর মানুষ বুঝে গেছে মোদির গ্যারান্টি আসলে ভুয়ো, ফলস, ফেক গ্যারান্টি। মানুষ মোদির গ্যারান্টিকে প্রত্যাখ্যান করেছে। যখন দেখলো গ্যারান্টি নিচ্ছে না, তাহলে আপকি বার 400 পার কি করে হবে? আপকি বার তো 400 পার হচ্ছে না। তাহলে তখন পুরনো খেলা, পুরনো ট্রাম্প কার্ডকে ফিরিয়ে আনতে হবে। সেই হিন্দু মুসলমানের ট্রাম্প কার্ড। কি বলেছিলেন?
রাজস্থানের সভা থেকে সেই সাম্প্রদায়িক ঘৃণা ভাষণ নির্বাচন কমিশনার বলেছিলেন যে হেট স্পিচ অ্যালাউ করবেন না। মোদিজির বিরুদ্ধে একটি সতর্কবার্তা পর্যন্ত নির্বাচন কমিশনার পাঠাতে পারেনি। তাহলে কাকে আটকাবেন ঘৃণা ভাষণ থেকে? প্রথমে গ্যারান্টি ফেল, তারপর হেট স্পিচ। হেট স্পিচেও যখন কাজ হচ্ছে না, চতুর্থ দফার ভোটের পরে বারাণসীতে মনোনয়ন জমা দিলেন নরেন্দ্র মোদী। আর গঙ্গার ঘাটে নৌকোর পাশে দাঁড়িয়ে নরেন্দ্র মোদী ইন্টারভিউতে কেঁদে ফেললেন দেশবাসীর সামনে। এই কুমিরের কান্নায় কি দেশের মানুষ ভুলবে? এই কুম্ভীরাশ্রু কি দেশের মানুষ আবার মোদীমুখী করবে? মোদীজি হঠাৎ করে বললেন, मैं हिंदू मुसलमान नहीं करता, अगर मैं ऐसा करता हूं तो मैं सार्वजनिक नहीं रहूंगा। একই কথা শুনি আজ মন্থরার মুখে। তার থেকেও বড় ভয়ঙ্কর যেটা, নরেন্দ্র মোদী বললেন তিনি নাকি ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের কথা বলছেন। ভাবুন, 4 দফার ভোটে দেশের মানুষ এমন প্রেশার তৈরি করেছে যে নরেন্দ্র মোদী যে দুদিন আগে বলেছেন ঘৃণা ভাষণ করে হিন্দু মহিলাদের মঙ্গলসূত্র মুসলমানদের দিয়ে দেওয়া হবে, সেই নরেন্দ্র মোদী তারপরে বলছেন যে আমি ধর্মনিরপেক্ষ ভারতের কথা বলি। লোকজন তো মস্করা করে বলছে যে চতুর্থ দফাতেই মোদীজি ধর্মনিরপেক্ষ হয়ে গেছেন, ষষ্ঠ দফা সপ্তম দফার শেষে মাওবাদী না হয়ে যান, আরবান নকশাল না হয়ে যান। আসুন দেখে নিই 4টে দফায় নরেন্দ্র মোদী পরপর ঠিক ভোটের আগে থেকে কি বলেছিলেন। ভিডিও 1, 2, 3, 4। 2019 का कालखंड एक विश्वास का कालखंड रहा, और आज जब मैं 2024 में देशवासियों के पास गया हूं, तो मेरा 13-14 साल का एक राज्य के मुख्यमंत्री नाते अनुभव, 10 साल का प्रधानमंत्री के नाते अनुभव, और इसमें किए हुए कामों के आधार पर मैं कह सकता हूं कि मैं इस बार गारंटी लेके गया हूं। यानी कभी उम्मीद, फिर विश्वास, और अब गारंटी। और जब गारंटी होती है ना, तो बहुत बड़ी जिम्मेवारी होती है। जीवन के सपनों से जुड़ा हुआ है। तुम उसे छीनने की बात कर रहे हो अपने मैनिफेस्टो में? गोल ले लेंगे, सबको वितरित कर देंगे। और पहले जब उनकी सरकार थी, उन्होंने कहा था कि देश की संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? जिनके ज्यादा बच्चे हैं उनको बांटेंगे। घुसपैठियों को बांटेंगे। क्या आपकी मेहनत की कमाई का पैसा घुसपैठियों को दिया जाएगा? आपको मंजूर है ये कांग्रेस का मैनिफेस्टो कह रहा है कि वो माताओं बहनों का सोने का हिसाब करेंगे, उसकी जड़ती करेंगे, जानकारी लेंगे, और फिर उस संपत्ति को बांट देंगे। और उनको बांटेंगे जिनको मनमोहन सिंह जी की सरकार ने कहा था कि संपत्ति पर पहला अधिकार मुसलमानों का है। भाइयों बहनों, ये अर्बन नक्सल की सोच, मेरी माताओं बहनों, ये आपका मंगलसूत्र भी बचने नहीं देंगे, यहां तक जाएंगे। मैं कहने आया हूं। मैं जिस दिन हिंदू मुसलमान करूंगा ना, उस दिन मैं सार्वजनिक जीवन में रहने योग्य नहीं रहूंगा, और मैं हिंदू मुसलमान नहीं करूंगा। ये मेरा संकल्प है। झूठ बोलो, बार बार झूठ बोलो, जो भी बोल सकते हैं सब झूठ बोलो, जहां भी बोल सकते हैं झूठ बोलो, जितनी बार बोल सकते हैं झूठ बोलो, किसी भी विषय पर बोलो तो सिर्फ और सिर्फ झूठ बोलो। एक ही काम, झूठ बोलो, झूठ बोलो, झूठ बोलो, बार बार बोलो, बार बार बोलो, बार बार बोलो, हर जगह पे बोलो, और जोर जोर से बोलो। এই ভিডিওর ক্রোনোলজি দেখলেই এটা বুঝতে অসুবিধা হয় না যে কিভাবে নরেন্দ্র মোদীর দেখানো বেলুন আপকি বার 400 পার, সেই বেলুনে কি করে দেশবাসী যে আলপিন ফুটিয়ে দিয়ে বেলুনের হাওয়া বের করে দিয়েছেন, এবং আপকি বার 400 পার যে মুখ থুবড়ে পড়ছে,
সেটা এই ক্রোনোলজিটাই পরিষ্কার করে দিচ্ছে যে নরেন্দ্র মোদী প্রতিটা স্টেজ যাচ্ছে আর তার নিজের ন্যারেটিভ আস্তে আস্তে চেঞ্জ করতে বাধ্য হচ্ছেন। আসলে এখন আর আপকি বার 400 পার নেই, এখন হচ্ছে আপকি বার মহারাষ্ট্র আর কর্ণাটক মে প্রবলেম হ্যাঁ ইয়ার। মহারাষ্ট্রের খেলা পুরো বদলে গেছে। যে শিবসেনার সাথে জোট করে গতবার মহারাষ্ট্রের 48টা আসন, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম রাজ্য, বলা হতো ইউপি জিসকি তখ্ত উসকি। হ্যাঁ, উত্তরপ্রদেশ নিশ্চিতভাবে অনেকটা ডিসাইডিং ফ্যাক্টর, কিন্তু তারপরে দাঁড়িয়েও মহারাষ্ট্র, বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কর্ণাটক, এই যে বড় রাজ্যগুলো, এই রাজ্যগুলো নিশ্চিতভাবে ঠিক করে দেয় ভারতবর্ষের মসনদ কোন দিকে থাকবে। তো সেখানে দাঁড়িয়ে আপকি বার মহারাষ্ট্র और कर्नाटक में प्रॉब्लम में फंस गए यार। গতবার 2019-এ 48টা আসনের মধ্যে 41টা আসনে ভারতীয় জনতা পার্টি এবং তার শরিক দল হিসেবে শিবসেনা জিতেছিল, এবং তার মধ্যে 18টা আসনে একা শিবসেনা জিতেছিল। শিবসেনাকে টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে ভেঙে দিতে পেরেছেন। এমনকি শিবসেনার প্রতীক আজকে একনাথ শিন্দেকে দিয়ে দিতে পেরেছেন নির্বাচন কমিশনকে ব্যবহার করে। কিন্তু মহারাষ্ট্রের মানুষের মন থেকে কিন্তু বাল ঠাকরেকে মুছে ফেলা যায়নি। মহারাষ্ট্রের মানুষের মন থেকে শিবসেনাকে মুছে ফেলা যায়নি বলেই নরেন্দ্র মোদীর দল খুব ভালো মতো জানেন গতবার যে 18টা আসন শিবসেনা জিতেছিল সাংসদ, তার মেজরিটিতে 80% বেশি আসনে এবার উদ্ধব ঠাকরের দল জয়ী হবেন। অর্থাৎ শুধুমাত্র শিবসেনার ঘর থেকেই বিজেপির কাছ থেকে আসন কমবে, খুব কম হলেও 12 থেকে 14টা, এবং বিজেপির নিজস্ব আসন তো কমছেই। মহারাষ্ট্রেই শুধুমাত্র শিফট হতে চলেছে 18 থেকে 24টা আসন। 48-এর মধ্যে গতবার বিজেপি বিরোধী ঐক্য তারা পেয়েছিল 7টি আসন, তার সাথে যদি ন্যূনতম 18টি আসন যোগ হয় তাহলে বিরোধীরা এবার মহারাষ্ট্রে কিন্তু মেজরিটিতে থাকছে, অর্থাৎ 24+25-এ গিয়ে থাকছে ন্যূনতমভাবে। অশনি সংকেত দেখছে বিজেপি। একই অবস্থা কর্ণাটকে। কর্ণাটকেও 28টা আসনের মধ্যে 26টা আসনে গতবার কর্ণাটকে ভারতীয় জনতা পার্টি এবং তাদের শরিক দল তারা জিতেছিলেন। ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স তারা জিতেছিলেন, বিজেপি জিতেছিল 27টায় এবং 27টা আসনে লড়াই করেছিল, 25টায় জিতেছিল, এবং বাকি সহযোগী দল তারা একটি আসনে লড়াই করে সেই সিটটা জিতেছিল। অর্থাৎ মোট আজকে 28টা আসনের মধ্যে 26টা আসনে এনডিএ তারা জয়যুক্ত হয়েছিল। আজকে কর্ণাটকে সরকারের পালাবদল ঘটেছে, সেখানেও ঠিক এই একই অবস্থা। অন্তত 8 থেকে 12টি আসন এবার এনডিএ হারাতে চলেছে। অর্থাৎ শুধু মহারাষ্ট্র আর কর্ণাটক মিলে তারা হারাতে চলেছে কমপক্ষে 26 থেকে 30টির কাছাকাছি আসন। অর্থাৎ গতবার যে 330 নিয়ে শুরু করেছিল, এবার তার থেকে বাড়া তো দূরস্থ, উল্টে 30টার কাছাকাছি আসন শুধুমাত্র দুটো রাজ্য থেকেই কমতে চলেছে, সেটা হচ্ছে মহারাষ্ট্র এবং কর্ণাটক। আপকি বার 400 পার হচ্ছে না। উল্টে এবার যেটা হচ্ছে, নো হোয়াইট ওয়াশ ইন রাজস্থান, হরিয়ানা অ্যান্ড বিহার। গতবার এই 3টে রাজ্যে কার্যত বিরোধী শূন্য ছিল। রাজস্থানে 25-এ 25 ছিল বিজেপি, হরিয়ানায় 10টির 10টিতে ছিল বিজেপি, বিহারে 40-এর মধ্যে 39টায় ছিল বিজেপি। বিহারে যেটা হয়েছে, নীতিশ কুমারের পাল্টুরাম, এই একবার এ দল একবার ও দল, নীতিশের বিশ্বাসযোগ্যতা আজকে তলানিতে। তাকে প্রজেক্ট করে বিহারে বিজেপির নির্বাচনে লড়া যে বিজেপির জন্য কতটা ব্যাকফায়ার করবে, ফলাফলের দিন বিহারের মানুষ সেটা দেখিয়ে দেবে। বিহারে অন্তত 12 থেকে 14টি আসন, তার মধ্যে অধিকাংশ জেডিইউর আসন হবে, নীতিশ কুমারের আসন হাতছাড়া হবে এবং বেশ কিছু আসন বিজেপির হাত থেকে হাতছাড়া হবে। অর্থাৎ গতবার যে 39টা আসনে বিহার থেকে এনডিএ লাভ করেছিল, তার মধ্যে থেকে অন্তত 14-15টা আসন ন্যূনতম কমবে, সর্বোচ্চ সেটা 20 থেকে 22টা আসন পর্যন্ত কমতে পারে। অর্থাৎ বিহারের যদি অ্যাভারেজ দেখেন, 18টার কাছাকাছি আসন বিহারে এবার হাতছাড়া হতে চলেছে এনডিএর, ন্যূনতম এবং সর্বোচ্চর মাঝামাঝি যদি আমরা ধরি। গতবার বিরোধীরা পেয়েছিল 1, সেখানে বিরোধীরা এবার যদি 19-20 বা তার বেশিতে পৌঁছে যায়
বিহার কিন্তু অবাক করার মতো ব্যাপার থাকবে না। 300 থেকে আরও যদি 20 কমে 280-তে এসে দাঁড়াচ্ছেন তারা। রাজস্থানে এবার 25-এ 25 হচ্ছে না। বিহারের মতো রাজস্থানেও 5 থেকে 6টি আসন এনডিএ সিট কমবে। হরিয়ানা তো সরকারি পড়ে গেছে, তার মধ্যে যে 10টা আসনের 10টাতেই বিজেপি জিতেছিল, সেখানেও 4 থেকে 5টা আসন বিজেপি হাতছাড়া। অর্থাৎ রাজস্থান এবং হরিয়ানা মিলে 10 থেকে 12টা আসন, বিহারে 18 থেকে 22টা আসন, সব মিলিয়ে এখানেও প্রায় 34-35টা আসন আরও কমছে। বিজেপি এসে দাঁড়াচ্ছে 265-তে। তার মানে শুধুমাত্র মহারাষ্ট্র, কর্ণাটক, বিহার, হরিয়ানা এবং রাজস্থান, অর্থাৎ শুধু এই সেগমেন্ট থেকে বিজেপি 330, বিজেপি নয় এনডিএ, 330 থেকে কমে 260-65তে এসে দাঁড়াচ্ছে। পশ্চিমবঙ্গে আসন কমছে বিজেপি। সামগ্রিকভাবে বিজেপি আসামে স্যাচুরেশনে রয়েছে। উত্তরপ্রদেশে কংগ্রেস মাস্টার স্ট্রোক দিয়েছে কেরালায় নির্বাচন শেষ হওয়ার পরে। রাহুল গান্ধী রায়বেরেলি থেকে মনোনয়ন জমা দিয়েছেন। অর্থাৎ নরেন্দ্র মোদী যেই রাজ্য থেকে জিতে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন, সেখানে দাঁড়িয়ে তার কার্যত উত্তরপ্রদেশ দুর্গ বলে দাবি করা বিজেপি ডাবল ইঞ্জিনের সরকার, সেখান থেকে রাহুল গান্ধীর লড়াই নিশ্চিতভাবে বিরোধী জোটের কাছে একটা বাড়তি বার্তা। অখিলেশ যাদব লড়ছেন কনৌজ থেকে, সেটা আরেকটা বার্তা। এই জোড়াফলা সামলানো কিন্তু বিজেপির জন্য মুশকিলই হচ্ছে। এবং সামগ্রিকভাবে যে ইঙ্গিত দেখা যাচ্ছে, তাতে নরেন্দ্র মোদী আরও মিসফায়ার করছেন। কি বললেন নরেন্দ্র মোদী? আমরা সবসময় জেনে এসেছি মোদীজির সবচেয়ে ঘনিষ্ঠ শিল্পপতি হচ্ছেন গৌতম আদানি। মোদীজি চিরকাল আদানি আম্বানির পৃষ্ঠপোষক, এমনকি আদানির বিরুদ্ধে যাতে প্রশ্ন না করা যায় তার জন্য পার্লামেন্টের 148 জন সাংসদকে তিনি বহিষ্কার করিয়ে দিয়েছিলেন। আর জনসভায় দাঁড়িয়ে নরেন্দ্র মোদী কি বলছেন? এ আদানি আম্বানিকে যে কালে ধন হ্যায়, মানে আদানি আম্বানি কালো টাকা থাকে, সেটাই তো আমরা প্রথম জানলাম মোদীজির মুখে। ये टेम्पो करके कांग्रेस को दिया जा रहा है वोटों से, चुनाव से पहले। আদানি আম্বানির কালো টাকা রাহুল গান্ধীকে কংগ্রেসকে ভোটের আগে দেওয়া হচ্ছে টেম্পো করে। আচ্ছা, আদানির টেম্পোটা ঠিক দেখতে কেমন একবার দেখুন তো, চিনতে পারেন কিনা এটাই সে আদানির টেম্পো কিনা। কি অদ্ভুত দেখুন, আদানির টেম্পো অর্থাৎ প্রাইভেট জেট, সেই জেটে বসে রয়েছেন স্বয়ং নরেন্দ্র মোদী। এই ছবি 2014 লোকসভা নির্বাচনের। একই জিনিস ছিল 2019-এও। আদানির প্রাইভেট জেট, সেই জেটে চেপে প্রচার করছেন দেশ ঘুরে নরেন্দ্র মোদী, পাশে গৌতম আদানি নিজে বসা। তাহলে কি আজকে পাশার দানটা সত্যি উল্টে যাচ্ছে? উল্টোচ্ছে তো বটেই। তাই আপকি বার 400 পার হচ্ছে না। 400 পার তো দূর, এনডিএ 272 পার হতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। আর যদি এনডিএ এই নির্বাচনে 250-এর নিচে নেমে আসে, ভারতবর্ষের কোনো বিরোধী দল বিজেপির সহযোগী হবে না। কারণ যেভাবে এজেন্সিকে কাজে লাগিয়ে কার্যত সব বিরোধী দলকে, গণতান্ত্রিক কণ্ঠকে একেবারে অবরুদ্ধ করার প্রয়াস করেছে, ভারতবর্ষের কোনো বিরোধী রাজনৈতিক দল অন্তত বিজেপির সাথে সহযোগী শরিক হবে না। এটা আজকে দিনের আলোর মতো পরিষ্কার। দেখুন, দিনের শেষে কে মসনদে বসবে, ফলাফল কি হবে আমরা অনুমান করতে পারি, কিন্তু আসলে কি হবে সেটা জানা যাবে 4 তারিখ। তার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। কিন্তু সামগ্রিকভাবে শাসকের বডি ল্যাঙ্গুয়েজ বলছে 400 পারে স্লোগান দেওয়া বিজেপি, তারা আজকে নিজেরা কনফিডেন্ট নয় বলেই তারা ক্রমাগত ন্যারেটিভ শিফট করছেন। ন্যারেটিভ শিফট করেও যখন হচ্ছে না, তখন আবার ধর্মের কার্ড প্লে করছেন। সেটা করেও যখন হচ্ছে না, কংগ্রেসকে গালিগালাজ, বিরোধীদের গালিগালাজ, এ রাজ্যে তৃণমূলকে গালিগালাজ, বিহারে তেজস্বী যাদবকে গালিগালাজ, সামগ্রিকভাবে ইন্ডিয়া জোটের যারা গুরুত্বপূর্ণ অংশ তাদের প্রত্যেককে আক্রমণের রাস্তায় বেছেছেন। ভারতবর্ষের মানুষের কাছে এই নির্বাচন গণতন্ত্রকে বাঁচানোর, সংবিধানকে বাঁচানোর নির্বাচন। সমস্ত মানুষের কাছে আবেদন, আসুন নিজের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিন, প্রত্যেকের নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন, কারণ এই নির্বাচন দেশের গণতন্ত্রকে বাঁচানোর নির্বাচন। আজকে যদি আপনি এগিয়ে এসে ভোট না দেন, তাহলে আগামী দিন যখন দেশের সংবিধানটা বদলে যাবে, আপনার ব্যক্তি স্বাধীনতা, আপনার বাক স্বাধীনতা, আপনার খাদ্যাভ্যাসের স্বাধীনতা, আপনি
জোর করে এক দেশ এক ভাষা এক নিশানের রাজনীতি বেছে নিচ্ছেন কিনা তার বিরুদ্ধে আপনার মতবাদ প্রকাশের লড়াই হচ্ছে আগামী লোকসভার নির্বাচনে। এই নির্বাচনে আপনার দেওয়া ভোট শাসকের ফ্যাসিজমের বিরুদ্ধে যাক, এই নির্বাচনে আপনার দেওয়া ভোট ভারতবর্ষকে সংবিধান বাঁচানোর লক্ষ্যে সেই ভোট যাক। আসুন আগামী দিন আমরা যেন সেই সংবিধানকে বাঁচানোর লক্ষ্যে, যে সংবিধান আমাদের সার্বভৌমত্ব দিয়েছে, যে সংবিধান আমাদের স্বাধীনতা দিয়েছে, চিন্তার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ভাবনার স্বাধীনতা, আমার নিজের খাদ্যাভ্যাস পরিচ্ছদ আমি কি গ্রহণ করব সেটা নির্ধারণ করার স্বাধীনতা, সেই স্বাধীনতা লক্ষ্যের লড়াইতে, সেই স্বাধীনতাকে বজায় রাখার লক্ষ্যের লড়াইতে আপনার ভোট নিজের ভোট কেন্দ্রে গিয়ে অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করুন। শাসক অত্যাচারী যে তার বিরুদ্ধে ভোটাধিকার প্রয়োগ করুন। এই ভোট নো ভোট টু বিজেপি। বিজেপির বিরুদ্ধে যে যেখানে শক্তিশালী তাকে নির্বাচিত করুন। ভালো থাকুন সবাই, ভালো থাকুক ইন্ডিয়া। লোকসভা এক্সপ্রেস স্পেশাল আজকের দ্বিতীয় পর্ব এখানেই আমরা সমাপ্ত করছি। আবার ফিরে আসব পরবর্তী অধ্যায়ে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, নিজের ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। নমস্কার।